কখনো কি এমন হয়েছে চারপাশে কেউ নেই অথচ স্পষ্ট শুনতে পেলেন কেউ আপনার নাম ধরে ডাকছে? আজকের পর্বে রহস্য আরো গভীর হবে। আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের কালো যে উপন্যাস দেবী পর্ব 3। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একা লাগে, কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছায়, বসার ঘরের বেতের চোপা ঝাড়ন দিয়ে ঝাড়ে, সবার মেজে বেজা নেকড়া দিয়ে মুছতে মুছতে চকচক করে ফেলে, তবুও সময় কাটে না। একসময় তেতলার বারান্দায় গিয়ে বসে। এ বাড়ির ছোট বারান্দাটি তার খুব পছন্দ। গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার, এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনে একটা মেয়েদের স্কুল, টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে। রানু প্রায় সারা দুপুর বারান্দাতে বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, একটু যেন ভয় ভয়ও লাগে। অবশ্যই যখন দুপুর গড়িয়ে বিকাল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভিতরের দিকে বাগানে বসে মজা করে চা খায়। চা খেতে খেতে দুজনেরই খুব হাসাহাসি করে। এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন। রানুর দেখতে বেশ ভালো লাগে। ছোট মেয়েটির সঙ্গে রানু কিছুদিন আগে আলাপ হয়েছিল। বেশ মেয়েটি খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে। মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা বই। এসে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। রানু বলল, কি কথা? মেয়েটি বলল, আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? রানু বলল, সারাদিন কোথায়, দুপুর বেলায় বসি। কিছু করার নেই তো, একা একা লাগে। মেয়েটি বলল, তা ঠিক, বসবো আপনার এখানে। আজ আমি কলেজে যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবে বসলো। ঘন্টা খানেকের মধ্যে এক গাদা কথা বলল। তারপর যাবার সময় হঠাৎ বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব? রানু বলল, হ্যাঁ করো। মেয়েটি বলল, আপনি এত সুন্দর কেন? যে আমার চেয়ে সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদেরকে একদিন এনে আপনাকে দেখিয়ে দিব। রানু বলল, ঠিক আছে দিও। আর একটু বসো, চা খাবে? মেয়েটি বলল, না, চা আমি বেশি খাই না, বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাসাটা তার ভালোই লাগছে। পুরানো ঢাকায় হলেও বেশ নিরিবিলি। মালিবাগের বাসাটার মতো নয়। নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জঘন্য। এই বাসাটা ভিতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোক ও বেশ ভালো মানুষ। প্রথম দিনে আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই, টাকার জন্যই তো বাড়ি ভাড়া, টাকা যথেষ্ট আছে। তবুও 2 ঘর ভাড়াটে রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না। কবর কারখানা ভাব চলে আসে। তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দেই না, আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে। ভাড়াও খুব কম, মাত্র 600 টাকা। 3 রুমের এত বড় একটা বাড়ি 600 টাকা পাওয়ার ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম, বড় ঝকঝকে একটা বাথরুম। বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল, কি নিব, পছন্দ হয়? রানু বলল, হয়। আনিস বলল, ভালো করে ভেবে বলো নেব কিনা। 2 দিন পর যদি বলো পছন্দ না, তাহলে মুশকিলে পড়বো। মালিবাগের বাসাটা ভালো ছিল, শুধু শুধু বদলালাম। রানু বলল, এই বাসাটাও ভালো। রানু খুব খুশি মনে নতুন বাসা সাজালো, নিজে পর্দা কিনে আনলো, সারা রাত জেগে সেলাই করলো। তার উৎসাহের সীমা নেই। আনিস বলল, বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, অন্যদের বাসায় যাবে টাবে, একা একা থাকার অভ্যাসটা ভালো না। যাবে তো? রানু বলল, ওকে যাব। আনিস বলল, একা থাকলে মানুষের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায়, বুঝলে, সব ভাড়াটের সঙ্গে খাতির রাখবে। রানু বলল, ভাড়াটে তো মাত্র একজন। আনিস বলল, ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসায়ও যাবে। রানু বলল, আচ্ছা যাব। রানু অবশ্যই যায়নি কোথাও, তার ভালো লাগে না। অন্যদের মতো সে কারো সঙ্গে সহজভাবে মিশতে পারে না। অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে। বারান্দার ভিতরে চেয়ারটাতে বসে থাকতে বেশি ভালো লাগে। দুপুরটাই যা কষ্টের, দুপুরটা কেটে গেলে অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না। বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ। চারদিকে চুপচাপ, বড্ড ফাঁকা। কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়। ঘরের ভিতরটা কেমন যেন অন্যরকম। রানু ভিতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল। অনেকখানি অন্ধকার হয়ে গেল, অন্ধকার ও চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকলো, রানু, রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো।
কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকলো না। রানুর এরকম চারদিকে নিঃশ্বস্ততার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে। অসংখ্যবার শুনেছে এই ডাক। কে সে? কোত্থেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। রানু বলল, কে তুমি? জানালার পর্দা শুধু কাঁপছে। বিকাল হয়ে আসছে। রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। ওর নাম। ওই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা ফাই বলে না। তবুও ওকে দেখলে রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মেয়েটি মায়াবতী। রানু দেখলো বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছা হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলবে, কিন্তু সে গেল না। নীলু দুইবার বিজ্ঞাপনটা পড়লো। বেশ একটা মজার বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা হলো, কেউ কে আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ, স্ত্রীর মৃত্যুর পর একা জীবন যাপন করছি। সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কেউ আমাকে 2 লাইন লিখবেন? জিপিও বক্স নাম্বার 73। দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেবার মানে কি? সাপ্তাহিক কাজগুলিতে এইসব থাকে। ছেলে চোকারদের কাণ্ড। এই লোকটি নিশ্চয় ছেলে চোকার নয়, বুড়ো হাবড়াদের একজন। নীলু বলল, বাবা এটা পড়েছ? নীলু জাহিদ সাহেবের হাতে কাগজটা গুজে দিল। নীলু বলল, বাবা এই বিজ্ঞাপনটা পড়ো তো। জাহিদ সাহেব নিজেও ভ্রু কুঞ্চিত করে 2বার পড়লেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হলো বেশ বিরক্ত হয়েছেন। নীলু বলল, পড়েছ? বাবা বলল, হ্যাঁ পড়লাম। নীলু বলল, কি মনে হয় বাবা? বাবা বলল, কি আবার মনে হবে? কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে। খবরের কাগজ ওয়ালারা এসব ছাপে কিভাবে? নীলু হাসি মুখে বলল, চাপাবে না কেন? বাবা বলল, দেশটা বিলাত আমেরিকা নয় বুঝলি, আর ভালো করে পড়লেই বোঝা যায় লোকটার একটা বদ মতলব আছে। নীলু বলল, কই আমি তো বদ মতলব কিছু বুঝছি না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে বললেন, দেখিস তুই আবার চিঠি লিখে বসবি না। নীলু মুখ নিচু করে হাসলো। বাবা বলল, হাসছিস কেন? নীলু বলল, এমনি হাসছি। বাবা বলল, চিঠি লিখবার কথা ভাবিস না তো মনে মনে? নীলু বলল, উহু। নীলু মুখে উহু বললেও মনে মনে ঠিক করে ফেললো গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখা যাক না কি হয়। কি লেখে লোকটি? রাতে ঘুমোতে যাওয়ার আগে সে সত্যি একটা চিঠি লিখে ফেললো। মোটামুটি বেশ দীর্ঘ চিঠি। চিঠিতে লেখা ছিল, জনাব আপনার বিজ্ঞাপনটি পড়লাম, লিখলাম কয়েক লাইন। এতে কি আপনার নিঃসঙ্গতা কাটবে? আমার বয়স 18। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা 2 বোন। আমার ছোট বোনটির নাম বিলু, সে হোলি ক্রস কলেজে পড়ে। আমরা 2 বোনই খুব সুন্দরী। এই যা, এটা আপনাকে লেখা ঠিক হলো না তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আর দ্রুত কাটবে? নীলু চিঠিটি লিখেই তার মনে হলো যে এরকম লেখাটা ঠিক হচ্ছে না। চিঠির মধ্যে একটা বড় মিথ্যা আছে। সে সুন্দরী নয়। বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্য নয়। নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটি লিখলো। চিঠিতে লেখা ছিল, জনাব আমার নাম নীলু, আমার বয়স 20। আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য আপনাকে লিখছি, কিন্তু চিঠিতে কি কারণ নিঃসঙ্গতা কাটে? আপনার বয়স কত এটা দয়া করে জানাবেন। নীলু দ্বিতীয় চিঠিটিও তার পছন্দ হলো না। তার মনে হলো সেই যেন কিছুতেই গুছিয়ে আসলো জিনিসটি লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন? চিঠি লেখারও বা কি দরকার? সে নিজেও কি খুব নিঃসঙ্গ? হয়তোবা। এই বাড়িতে আর 2টি মাত্র প্রাণী, বিলু আর বাবা। বাবা দিনরাত নিজের ঘরেই থাকেন। মাসের প্রথম দিকের কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা নাড়াচাড়া করেন, তারপর আবার নিজের ঘরে বন্দি। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে। শুধু মেয়ে বন্ধু নয়, তার আবার অনেক ছেলে বন্ধু আছে। মহানন্দে আছে বিলু, তবে সে একটু বাড়াবাড়ি করছে। কাল তার কাছে একটি ছেলে এসেছিল, সে রাত 8টা পর্যন্ত ছিল। এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে। আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে। ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না করেও বলল, ছেলেটা কে রে? বিলু বলল, কোন ছেলে? নীলু বলল, ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। বিলু বলল, ও সে তো রুবির ভাই, মহা চালবাজ, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহাগাদা। বলতে বলতে খিলখিল করে হাসে বিলু। নীলু বলল, মহাগাদা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? বিলু বলল, যেতে চাচ্ছিল না তো কি করব। বলতে বলতে বিলু আবার হাসলো। বিলু এমন মেয়ে যার উপর কখনো রাগ করা যায় না।
নীলু কখনো রাগ করতে পারে না। মাঝে মাঝে বাবা দু একটা কড়া কথা বলেন, তখন বিল্লু রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সে এক মহাযন্ত্রণা। একবার রাগ করে সে পুরো 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। কত সাদাসাদি, কত অনুরোধ, শেষ পর্যন্ত মগবাজারের ছোট মামাকে আনতে হলো। ছোট মামা বিলুর খুব খাতিরের মানুষ, তার সব কথা সে শুনে। তিনি এসে যখন বললেন, দরজা না খুললে মা আমি কিন্তু আর আসবো না, এই আমার শেষ আশা, তখন দরজা খুললো। এরকম জেদি মেয়ে। নীলুর কোনো জেদ টেদ নাই। কালো এবং অসুন্দরী মেয়েদের জিদ কখনো থাকে না, এদের জীবন কাটাতে হয় একাকী। নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করলো। ছোটবেলার বাতি নিবানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসতো, এখন আর আসে না। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয়। পাশের খাটে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের উপর একটা গল্পের বই ধরে আছে বিলু। অনেক রাত পর্যন্ত সে পড়বে। পড়তে পড়তে হঠাৎ একসময় ঘুমিয়ে পড়বে। বাতি নিভাবে না, মশারি ফেলবে না। নীলুকে উঠে এসে বাতি নিভাতে হবে, মশারি ফেলতে হবে। নীলু বলল, বিলু ঘুমাও, বাতি নিবা। বিলু বলল, একটু পর ঘুমাবো। নীলু বলল, কি পড়ছিস? বিলু বলল, শীর্ষেন্দুর একটা বই, দারুণ। নীলু বলল, দিনে পড়িস, আলো চোখে লাগছে। বিলু বলল, দিনে আমার সময় কোথায়, তুমি ঘুমাও না? নীলু ঘুমাতে পারলো না, শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কি যে সুন্দর হচ্ছে মেয়েটা। একই বাবা মার 2 মেয়ে, একজন এত সুন্দর আর অন্যজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। বিলু বলল, আপা। নীলু বলল, কি? বিলু বলল, দারুণ বই, তুমি পড়ে দেখো। নীলু বলল, প্রেমের? বিলু বলল, হ্যাঁ প্রেমের, হলেও খুব সিরিয়াস জিনিস, দারুণ। নীলু বলল, তাই নাকি? বিলু বলল, হুঁ, একজন খুব রূপবতী মেয়ের গল্প। নীলু বলল, তোর মতো একজন? বিলু বলল, ধুর, আমি আবার সুন্দর নাকি? আমাদের 3 তলার ভাড়াটের বটির মতো বলতে পারো। রানু নাম দেখেছ? নীলু বলল, না তো, খুব সুন্দরী। বিলু বলল, ওরে বাপ, দারুণ, হেমা মালিনীর চেয়েও সুন্দরী। নীলু বলল, তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে, দেখবো। বিলু বলল, বলবো, তুমি নিজে একবার গেলে পারো। মেয়েটা ভালো, কথাবার্তা খুব ভদ্র। ওর বরকে দেখেছ, আনিস সাহেব? বিলু বলল, হ্যাঁ। নীলু বলল, বিলু বলল, ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা, আমাকে আপনি আপনি করে বলেন। নীলু বলল, কলেজে পড়িস, তোকে আপনি বলবে না? বিলু বলল, ফ্রক পরা কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি বলবে নাকি? নীলু বলল, বুড়ো নাকি? বিলু বলল, 40-এর উপর বয়স হবে। নীলু বলল, মেয়েটার বয়স কত? বিলু বলল, খুব কম, 14-15 হবে। বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমিষে ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত, কিছুতেই তার ঘুম এলো না। ইদানিং তার ঘুম খুব কমে গেছে, রোজই মাঝরাত না হওয়া অবধি ঘুম আসে না। রানু চুলায় ভাত ছড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালার বড় মেয়েটি ঘরের ভিতর। নীলু বলল, না জিজ্ঞেস করে ঢুকে পড়লাম ভাই, আমার নাম নীলু। রানু বলল, আসুন আসুন, আপনাকে আমি চিনি, আপনি বাড়িওয়ালার বড় মেয়ে, আজ ইউনিভার্সিটিতে যাননি? নীলু বলল, না, আজ ক্লাস নেই, আপনার সঙ্গে গল্প করতে এলাম। কি করছিলেন? রানু বলল, ভাত রান্না করছি। নীলু বলল, চলুন রান্নাঘরে গিয়ে বসি, বিলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি। বিলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী। রানু অবাক হয়ে বলল, হেমা মালিনীটি কে? নীলু বলল, আছে একজন, সিনেমা করে, সবাই বলে খুব সুন্দর, আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। রানু মুখ টিপে হাসতে হাসতে বলল, সুন্দরী মেয়েরা তো অহংকারী হয়। নীলু বলল, আপনি অহংকারী? রানু হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবো না, তুমি করে বলতে হবে। নীলু লক্ষ্য করলো মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যি রূপসী, সচরাচর দেখা যায় না। চোখ দুটি কপালের দিকে উঠান বলে দেবী প্রতিমার চোখের মতো লাগে। সমগ্র চেহারা খুব শুকনো হলেও কোথাও যেন একটি মূর্তি মূর্তি ভাব আছে। রানু বলল, কি দেখছেন? নীলু বলল, তোমাকে দেখছে ভাই, তোমার চেহারা একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেললো। নীলু অবাক হয়ে বলল, ও কি, তুমি মনে হয় মন খারাপ করলে? রানু বলল, না, মন খারাপ করবো কেন? নীলু বলল, কিন্তু এমন মুখ কালো করলে কেন? আমি কিন্তু কমপ্লিটমেন্ট হিসাবে তোমাকে বলেছি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি, তবে একবার একটি বিহারি মেয়েকে দেখছিলাম আমার ছোট মামার বিয়েতে। অবশ্যই সে মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য বেশ ভালো ছিল। রানু বলল, আপনি কি একটু চা খাবেন? নীলু বলল, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি? রানু বলল, না, তা মনে হয় না। নীলু বলল, তুমিও আমাকে তুমি বলবে, আর তোমার যদি আপত্তি না থাকে
তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো। রানু চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদু সুরে বলল, আমাকে মূর্তি মূর্তি লাগে এটা বললে কেন? নীলু অবাক হয়ে বলল, এমনি বলেছি, টানা টানা চোখ তো সেজন্য। তুমি দেখি ভাই রাগ করছো। রানু বলল, একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলে বুঝবে। চায়ে কতটুক চিনি খাও? নীলু বলল, 3 চামচ। নীলু অনেকক্ষণ বসলো, কিন্তু কথাবার্তা আর তেমন জমলো না। রানু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন লাগাতে পারছে না, সহজ হতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করলো, ভাষা ভাষা জবাব দিল রানু, এবং এক সময় হালকা স্বরে বলল, আমার একটা অসুখ আছে নীলু। নীলু বলল, কি অসুখ? রানু বলল, মাঝে মাঝে আমি ভয় পাই। নীলু বলল, ভয় পাই মানে? রানু মাথা নিচু করে বলল, ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিল, তারপর থেকে এরকম হয়েছে। নীলু বলল, কি হয়েছে? রানু জবাব দিল না। নীলু বলল, বলো কি হয়েছে? রানু বলল, অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। নীলু বলল, আমার তো বলার মতো কোনো কথা নেই। রানু বলল, তোমার বন্ধুদের কথা বলো। নীলু বলল, আমার তেমন কোনো বন্ধুও নেই, আমি বলতে গেলে একা একা থাকি, অসুন্দরী মেয়েদের বন্ধু টন্ধু থাকে না। রানু বলল, রং খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু। নীলু বলল, আমি নিজে কি সেটা আমি ভালোই জানি। নীলু উঠে পড়ল। রানু বলল, আবার আসবে তো? নীলু বলল, আসবো। তুমি তোমার ভয়ের কথাটা কি বলছিলে সেসব বলবে। রানু বলল, হ্যাঁ বলবো। নীলি ফাটাবে না করেও চিঠিটি পাঠিয়ে দিল, কিন্তু তার পরপরই দুশ্চিন্তার সীমা রইল না। কে জানে বুড়ো হাবড়া লোকটি একদিন হয়তো বাসায় এসে হাজির হবে। দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা। নিতান্ত ছেলে মানুষই কাজ করা হয়েছে। 4-5 দিন নীলু খুব খারাপ কাটলো, দারুণ অস্বস্তি। বুড়ো মতো কোনো মানুষকে আসতে দেখলে চমকে উঠতো, এটি সেই লোকটি নাকি? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে, তাহলে সে ভেবে রেখেছে বলবে, এই চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে। আমি এরকম অজানা অচেনা কাউকে চিঠি লেখি না। কেউ অবশ্য এলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, চিঠিরও কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি। ডাক বিভাগের কল্যাণে আজকাল তো বেশিরভাগ চিঠি প্রাপকের হাতে পৌঁছায় না, এতে ক্ষতি যেমন হয় লাভও তেমনই হয়। কিংবা হয়তো এমন হয়েছে, ওই লোক অসংখ্য চিঠি পেয়ে পছন্দ মতো চিঠিগুলোর উত্তর দিয়েছে। নীলুর 3 লাইনের চিঠি তার পছন্দ হয়নি। সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লেখা সব চিঠিতে। 10 দিনের মাথায় নীলু কাছে চিঠি এসে পড়লো, খুবই দামি একটা খামের চমৎকার ফেডের কাগজের চিঠি, গোটা গোটা হাতের লেখা, কালির রং ঘন কালো, মাখন রাঙ্গা। সে কাগজের লেখাগুলোর মুক্তার মতো ফুটে উঠেছে। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়? চিঠিটি খুবই সংক্ষিপ্ত। চিঠিটি লেখা ছিল, কল্যাণী আসো, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। একজন ব্যতীত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছো, তোমাকে ধন্যবাদ। খুব সামান্য একটু উপহার পাঠালাম, প্লিজ নাও। আহমেদ সাহেব। উপহারটি সামান্য নয়, অত্যন্ত দামি একটি পিওর পারফিউমের শিশি। নীলু ভেবে ফেল না, এই লোকটি কি সবাইকে এরকম একটু উপহার পাঠিয়েছে? যারাই চিঠির জবাব দিয়েছে তারাই পেয়েছে, কিন্তু তাও কি সম্ভব? নাকি নীলু একাই চিঠির জবাব দিয়েছে? নীলুর বড় লজ্জা করতে লাগলো। সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপার ভুলে যেতে। সে চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল জানালা দিয়ে। কেন এমন একটা বাজে ঝামেলায় জড়ালো? কিন্তু দিন 7 পর নীলু আবার একটি চিঠি লিখলো, একটি বেশ দীর্ঘ চিঠি। সেখানে শেষের দিকে লেখা, আপনি কে, কি করেন, কিছু তো জানাননি, আপনার বিজ্ঞাপনটিও দেখছি না, তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে? নীলু বেশ কিছুদিন অপেক্ষা করলো চিঠির জবাবের জন্য, কিন্তু কোনো জবাব এলো না। কেন জানি নীলুর বেশ মন খারাপ হলো, আরেকটি চিঠি লেখার ইচ্ছা হতে লাগলো, কিন্তু তাও কি হয়? একা একা সে শুধু চিঠি লিখবে? তার এত কি গরজ পড়েছে? এখানে শেষ করছি দেবী উপন্যাসের পর্ব 3। রানুর অজানা ভয়ের রহস্য আর নীলুর জীবনে শুরু হওয়া সেই রহস্যময় ঘটনার পরিণতি জানতে অবশ্যই শুনবেন পর্ব 4। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। এরকম নতুন নতুন উপন্যাসের গল্প শুনতে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।